নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যা সমূহ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা কিছুটা সময় আমাকে দিলে এই অধ্যায়ের কনসেপ্ট যেরকম মাথার মধ্যে নিতে পারবে সেরকম অনেক প্রশ্নের উত্তর কিন্তু সহজেই করে আসতে পারবে। তাই কিছুটা সময় আমার সঙ্গে কাটাও, আশা করছি উপকার অবশ্যই পাবে। তো আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যা সমূহ এই অধ্যায়টিকে আমরা কয়েকটি পর্বে বিভক্ত করব। এটা মূলত কিন্তু আমাদের দেশভাগের আগের যে প্রেক্ষাপটটা, যেখানে হিন্দু মুসলিম দুটো জাতি কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, আলাদা পাকিস্তান রাষ্ট্র হচ্ছে, তার পিছনে প্রেক্ষাপট কি রয়েছে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতেছে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে দেখতে পাবো। তো মেইনলি টাইম পিরিয়ড যেটা রয়েছে, প্রথমে আমরা দেখবো যে সময়কালটা, সেটা হচ্ছে 1875 থেকে ডাইরেক্ট 1946 অর্থাৎ 47-এ তো ভারত স্বাধীন হচ্ছে, পাকিস্তান স্বাধীন হচ্ছে, ঠিক তার আগের বছর অবধি অর্থাৎ 1946 অবধি কি কি ঘটনা ঘটলো। প্রথমে আমরা দেখবো 1875 থেকে 1946-এর মাঝখানে কি ঘটনাগুলো ঘটতেছে। প্রথমে আমরা 1875 থেকে 1906 এই টাইম পিরিয়ডে কি ঘটনা ঘটতেছে। অ্যাকচুয়ালি এই সময় কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ে তোমরা নাম শুনলে স্যার সৈয়দ আহমদ খান যেটাকে কিন্তু তৈরি করেছিল, এবং সেখানটা কিন্তু আস্তে আস্তে মুসলিমদের যে ধারণা যে একটা তারা নির্দিষ্ট জাতি হিসাবে নিজেদেরকে তুলে ধরতে যাচ্ছে, অর্থাৎ থিওডর বেক কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো মেইনলি দ্বিজাতি তত্ত্বের যে বীজ সেটা কিন্তু 1875 থেকে 1906 এই টাইম পিরিয়ডের ভিতরে কিন্তু ঘটে গিয়েছে, অর্থাৎ হিন্দু এবং মুসলিম দুটি আলাদা জাতি এই বিষয়ের কনসেপ্টটা কিন্তু অলরেডি চলে আসছে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে কি 1906 খ্রিস্টাব্দে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1906 খ্রিস্টাব্দে। তারপরে 1919 থেকে 1920, 1906 এর পরে 1919 থেকে 1920 ঠিক প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, অসহযোগ আন্দোলন চলছে, ঠিক ওইরকম প্রেক্ষাপটে কিন্তু খিলাফত আন্দোলন কিন্তু শুরু হচ্ছে। এরপরে আমরা দেখব 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করছে কে? র্যামসে ম্যাকডোনাল্ড। মাথায় রাখবে, তার ঠিক পরের বছর 1933 খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী ইনি কিন্তু পাকিস্তান শব্দটিকে ব্যবহার করছেন। তাহলে 32-এ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হলো এবং 33-এ চৌধুরী রহমত আলী প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করছে। ঠিক তার 7 বছর পরে 1940 খ্রিস্টাব্দে লাহোরে একটা অধিবেশন হচ্ছে জিন্নার নেতৃত্বে, এবং জিন্না কিন্তু সেখানে পৃথক পাকিস্তান মানে একটা আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি করছে। তাহলে এই ঘটনার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? 1875 থেকে 1906 মুসলিম শিক্ষা বিস্তার হচ্ছে, দ্বিজাতি তত্ত্বের বীজ বপন হচ্ছে, 1906 মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে, 1919 থেকে 1920 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, অসহযোগ আন্দোলন ভারতবর্ষে চলছে, ঠিক সেই সময়ের দিকে কিন্তু খিলাফত আন্দোলন শুরু হচ্ছে। 1932-এ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করছে কে? র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক তার পরের বছর 1933 খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী ইনি কিন্তু পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করছেন, এবং 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে কিন্তু জিন্নার নেতৃত্বে পৃথক পাকিস্তানের দাবি তোলা হচ্ছে। তো এটাকে এরপরে আমরা যেটা দেখবো 1945 থেকে 1946 এই সময়কালটা, এখানে কি হচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সংঘটিত হয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এই যে বিভাজন প্রক্রিয়া এটা কিন্তু দ্রুত নিষ্পন্ন হচ্ছে। তো আমরা দেখবো 1945-এ কি হচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে এবং ঠান্ডা যুদ্ধের সূচনা হচ্ছে। আমরা কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায় দেখে নিয়েছি, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কিন্তু একটা স্নায়ু যুদ্ধ চলছিল, মনে আছে তো? তো সেইটা ঠান্ডা যুদ্ধের সূচনা হচ্ছে 1946 খ্রিস্টাব্দের মার্চ মাস। সেখানে কিন্তু অনেক কটা সাল দেওয়া আছে, ভয় পাবে না, প্রত্যেকটাই 1946 সাল, শুধু মাসগুলো আলাদা। 1946-এর মার্চ মাসে কি হচ্ছে? মন্ত্রী মিশনের প্রস্তাব আসছে, মানে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাব কবে আসছে? 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে। 1946-এর 16ই আগস্টে কি হচ্ছে? জিন্নাহ কিন্তু এই যে জিন্নাহ ওখানে কি করেছিল? লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান দাবি করেছিল। তো এই 1946-এর 16ই আগস্ট জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের দিবস ঘোষণা করছে। প্রত্যক্ষ সংগ্রাম দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে ঘোষণা করেছিলেন? জিন্নাহ। কবে? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। 1946-এর সেপ্টেম্বরে কি হচ্ছে? নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে গঠিত হচ্ছে? নেহরুর নেতৃত্বে। কবে? 1946-এর সেপ্টেম্বরে। 1946-এর 9ই ডিসেম্বর কি হচ্ছে? গণপরিষদের প্রথম অধিবেশন বসতেছে। তাই প্রত্যেকটা ঘটনা, মার্চে মন্ত্রিপরিষদের প্রস্তাব আসলো, 1946-এর 16ই আগস্ট জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের দিবস ঘোষণা করলো, 1946-এর সেপ্টেম্বরে নেহরু অন্তর্বর্তী সরকার গঠন করলো, 1946-এর 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসলো। পরপর আমরা দেখবো। এবার আমরা দেখবো কি দেশ ভাগের যেটা বছর 1947 সাল, এখানে ঘটনাটা কি হলো? এখানে আলোচ্য বিষয় কি?
মাউন্টব্যাটেন পরিকল্পনা, স্বাধীনতা এবং দেশীয় রাজ্যের দপ্তরের ভূমিকা। প্রথমেই আমরা দেখব কি 20 ফেব্রুয়ারি 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করছে। কি বলছে ক্লিমেন্ট এটলি? এবার আমরা ক্ষমতা হস্তান্তর করব। বুঝতে পেরেছো ভারতীয়দেরকে? এরপরে 24শে মার্চ 1947 কি হচ্ছে? লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে এসে গেল। কবে আসলো? 24শে মার্চ 1947 সালে। এরপরে 3 জুন 1947 মাউন্টব্যাটেনের পরিকল্পনা ঘোষিত হলো, অর্থাৎ ভারত ভাগের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসলো। 18 জুলাই 1947 কি হচ্ছে? ভারতের স্বাধীনতা আইন পাস হচ্ছে এবং 14 থেকে 15 আগস্ট, 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস এবং 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস মনে থাকবে। 17 আগস্ট 1947 সালে কিন্তু সীমানা নির্ধারণ করা হচ্ছে। আর এই নির্ধারণটা করেছিলেন কে? স্যার সিরিল র্যাডক্লিফ, যে কিন্তু কখনো ভারতবর্ষে আসেনি, ব্রিটেনের থেকে কিন্তু সেই সীমানা নির্ধারণ করেছিল। এরপরে আমরা দেখব কি 26শে অক্টোবর 1947 কাশ্মীর কিন্তু ভারতভুক্ত হচ্ছে। আর নভেম্বর 1947 কি হচ্ছে? হায়দ্রাবাদের সাথে চুক্তি হচ্ছে। পরপর এই ঘটনাগুলো কিন্তু শুধু 47 সাল কেন্দ্রিক, আর এখানে পরপর কিন্তু 46 সাল কেন্দ্রিক। আর এখানে শুধু কয়েকটা সাল রয়েছে, 1906, 1919 থেকে 20, 32, 33, 40, মাথা রাখতে হবে না। হ্যাঁ, এবার কি আছে? এই যে ভারত ভাগটা হয়ে গেল, ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, এবার সীমানা লাইন নির্ধারণ হয়ে গেল, কাশ্মীর ভারতভুক্ত হলো, হায়দ্রাবাদের ভারতের সঙ্গে চুক্তি হচ্ছে। এবার আমরা দেখব যে দেশীয় রাজ্যের একীভূতীকরণ। বেশ কিছু দেশীয় রাজ্য কিন্তু ভারতবর্ষ স্বাধীন হলো কোন জায়গার সাথে যুক্ত হবে তা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছিল। তো স্বাধীনতা পরবর্তী সময়ে সেই সংশয়টা কিভাবে দূর হলো সেটা এখন আমরা আলোচনা করব। তোমরা কিন্তু ক্লাস 10 মাধ্যমিক ইতিহাসের 8ম অধ্যায়ে কিন্তু এই পাঠগুলো পড়ে এসেছো। তো দেখো কি হচ্ছে, জানুয়ারি মাস 1948 সালে কিন্তু জুনাগড় ভারতে যোগ দিচ্ছে। জুনাগড় ভারতে যোগ দিচ্ছে জানুয়ারি মাসে 1948-এ। 30শে জানুয়ারি 1948 কি হচ্ছে? মহাত্মা গান্ধী কিন্তু নিহত হচ্ছে। নাথুরাম গডসে কিন্তু মহাত্মা গান্ধীকে গুলি করছে। তো এখানে কিন্তু মহাত্মা গান্ধী নিহত হচ্ছে। সেপ্টেম্বর 1948 কি হচ্ছে? অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদে মুক্তি হচ্ছে। কি হচ্ছে? অপারেশন পোলো কার সঙ্গে যুক্ত? হায়দ্রাবাদের সঙ্গে। হ্যাঁ, তো হায়দ্রাবাদ কিন্তু মুক্তি হচ্ছে। 21শে সেপ্টেম্বর 1948 কি হচ্ছে? মণিপুর ভারতভুক্ত হচ্ছে। 26শে জানুয়ারি 1950 খুব গুরুত্বপূর্ণ, ভারত প্রজাতন্ত্র হয় এবং কাশ্মীর সংবিধানের অংশ হয়। কবে হচ্ছে? 26শে জানুয়ারি 1950। 30শে ডিসেম্বর 1972 ভারত পাক নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LOC নির্ধারণ হচ্ছে। এরপরে 2019 370 ধারা বাতিল এবং জম্মু কাশ্মীর লাদাখ এটা কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তো এই পাঠগুলো আমাদের দেখতে লাগবে। এরপরে কি হবে? দেশ ভাগ হয়ে গেল, দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি হলো। এবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যা উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা হচ্ছে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে এবার আলোচনা করব। যে সময়কালটা কিন্তু 1947-এর পর থেকে 2020 এই সময়কালের ঘটনাগুলো দেখব। দেশভাগের যন্ত্রণা, নেহরু লিয়াকতের চুক্তি, শরণার্থীদের সমস্যা, সমস্ত বিষয়গুলো এখানে আমরা দেখব। 1947 সালে দেশভাগের পরে প্রায় 80 লক্ষ মানুষ কিন্তু বাস্তুচ্যুত হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল 80 লক্ষ মানুষ। 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি হচ্ছে, যেটা দিল্লি চুক্তি নামে পরিচিত। 1950 থেকে 52 উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য বিশেষ নীতি গ্রহণ করা হচ্ছে। এরপরে একে একে 1959 খ্রিস্টাব্দে তিব্বত, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ, 1980-তে তামিল অর্থাৎ শ্রীলঙ্কা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 2017 সালে রোহিঙ্গা, এরা কিন্তু একে একে স্বাধীনতার দিকে যাচ্ছে। এরপর 2020 খ্রিস্টাব্দে কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA পাস হচ্ছে। কয় পাস হচ্ছে? 2020 সালে কিন্তু। হ্যাঁ, এরপরে আমরা দেখব ভাষাতাত্ত্বিক অর্থাৎ ভাষার ভিত্তিতে পরবর্তী রাজ্য পুনর্গঠন, যেটা 1948 থেকে 2020। এখানে আমরা আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমেই দেখব যে 1948 খ্রিস্টাব্দে SK ধর কমিশন গঠন হচ্ছে, এরা কিন্তু প্রস্তাবকে নাকচ করছে। 1948 খ্রিস্টাব্দে JVP কমিটি গঠিত হচ্ছে। 1950-এ পত্তি শ্রী রামানু মৃত্যু হচ্ছে। আর ইনি অমর একজন কিন্তু অমরজীবী অর্থাৎ ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ এই পত্তি শ্রী রামানু। 1953 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশের আত্মপ্রকাশ হচ্ছে। তাহলে প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ, মাথায় রাখবে। 1953 থেকে 55 থেকে হচ্ছে ফজল আলী কমিশন গঠন হচ্ছে এবং তার রিপোর্টটা জমা করছে। আর 1956-তে রাজ্য পুনর্গঠন আইন পাস হচ্ছে। 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হচ্ছে ভারতবর্ষে। এই পার্টগুলো কিন্তু পরপর দেখতে লাগবে। এরপরে পরবর্তী রাজ্য পুনর্গঠনে আমরা দেখব 1960 সালে বোম্বে কিন্তু ভেঙে যাচ্ছে, বোম্বে ভেঙে গিয়ে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হচ্ছে। 1966-তে পাঞ্জাব ভেঙে হরিয়ানা ও চণ্ডীগড় হচ্ছে। 1975-এ সিকিম কিন্তু ভারতের অংশ হচ্ছে। 2000 সালে বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ ভেঙে ঝাড়খণ্ড, ছত্তিশগড়,
উত্তরাখণ্ড গঠিত হচ্ছে। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হচ্ছে। বর্তমানে ভারতে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবার দেখবো আমরা কিছু ব্যক্তিত্ব এবং গ্রন্থ। এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের উপাধি রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহ মানব বা ভারতের মিসবাহ বলা হতো, এই ব্যক্তি ছিল জন্যই জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ একে একে কিন্তু ভারতভুক্ত হয়েছিল। অনেকটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু এনার নামে তৈরি আছে। খান আব্দুল গাফফর খান, একে বলা হতো সীমান্ত গান্ধী। তিনি কিন্তু দ্বিজাতি তত্ত্ব, এই যে দ্বিজাতি তত্ত্বের কথা বললাম না, এটা আমাদের 1875 থেকে 1906 দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্ব কিন্তু বিরোধী ছিলেন। কে ছিলেন? খান আব্দুল গাফফর খান, যাকে সীমান্ত গান্ধী বলা হতো। ইনিও কিন্তু মুসলিম ছিলেন। মহাত্মা গান্ধী জাতির জনক। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় জন্মজয়ন্তী কিন্তু পালন হয়েছে। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় উদ্বৃত্ত বন্ধু ছিলেন। মাথায় রাখবেন, উদ্বৃত্ত বন্ধু। হ্যাঁ, পত্তিসি রামানু, প্রথম গান্ধীবাদী শহীদ বা অমরজীবী। স্যার সৈয়দ আহমেদ খান, ইনি কিন্তু দ্বিজাতি তত্ত্বের জনক ছিলেন। দ্বিজাতি তত্ত্বের জনককে স্যার সৈয়দ আহমেদ খান। চৌধুরী রহমত আলী, কি বলেছিলাম? পাকিস্তান শব্দের প্রবর্তক। লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড মাউন্ট ব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারীও কিন্তু গভর্নর জেনারেল, উনি ভারতীয়। আর এখানে কিন্তু যেটা বলা হয়েছিল মাউন্ট ব্যাটেন, উনিও কিন্তু গভর্নর জেনারেল, উনি বিদেশি ছিল। মাথায় রাখবেন। এরপরে কিছু গ্রন্থ এবং লেখক দেখবো। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কে লিখেছে? মাওলানা আবুল কালাম আজাদ। তারপরে ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং। মিডনাইট চিলড্রেন, সালমান রুশদি। আদার সাইড অফ সাইলেন্স, উর্বশী ভুটালিয়া। মার্জিনাল ম্যান, প্রফুল্ল চক্রবর্তী। তারপরে পার্টিশন অফ ইন্ডিয়া, বি.আর. আম্বেদকর। উদ্বাস্তু সাহিত্য, হিরণময় বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত গ্রন্থগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এরপরে ঐতিহাসিক দায়িত্ব ও নাম। প্রথম নেতৃত্ব কে দিয়েছিলেন? প্রথম নেতৃত্ব কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন কিন্তু রাষ্ট্রপতি, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, বল্লভভাই প্যাটেল কিন্তু উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেন। জিন্না, জিন্না কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার ছিলেন। প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। আর কয়েকজন সহযোগী পুরনো নাম আমরা দেখব। ভিপি মেনন, যিনি স্বরাষ্ট্র সচিব এবং প্যাটেলের মানে সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু সহযোগী ছিলেন। মহীশূর, এটা ছিল কর্ণাটকের পুরো নাম। মাদ্রাজ, তামিলনাড়ুর পুরো নাম। মাথায় রাখবা। বিশেষ রাজ্য ও ব্যক্তি, এখানে আমরা দেখব মীর ও ওসমান আলী খান। মীর ওসমান আলী খান, তিনি কিন্তু হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন। হায়দ্রাবাদের শেষ নিজামের নাম কি? মীর ওসমান আলী খান। কাশী রিজভী, তিনি রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন। হরি সিং, তিনি কাশ্মীরের রাজা ছিলেন। শেখ আব্দুল্লাহ, তিনি ন্যাশনাল কনফারেন্সের নেতা ছিলেন। এবং বোধ চন্দ্র সিং, তিনি মণিপুরের রাজা ছিলেন। তো এই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের সামগ্রিক আলোচনা। বেশ কয়েকটা পর্ব আমরা প্রেক্ষাপট এবং বিভাজন, এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশভাগের ঠিক আগের মুহূর্তে ঘটনা আমরা দেখলাম একে একে। তারপরে আমরা যে পার্টগুলো দেখলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে ভারত বিভাজনের পথ যে প্রশস্ত হলো, তারপর দেশভাগের চূড়ান্ত বছর, দেশভাগ হয়ে গেল, তারপরে একে একে দেশীয় রাজ্যগুলোর একত্রীভূতকরণ, কাশ্মীর সমস্যা, অপারেশন পুরোর মাধ্যমে হায়দ্রাবাদ, মণিপুর। এরপরে দেখা যাচ্ছে উদ্বাস্তু সমস্যা, দেশভাগের যন্ত্রণা, নেহরু লিয়াকত, দিল্লি চুক্তি। তারপরে আমরা দেখতেছি ভাষাতাত্ত্বিক পরবর্তী রাজ্য পুনর্গঠন হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি পরবর্তী এক একটা রাজ্যগুলোকে ভেঙে আবার আলাদা আলাদা স্টেট গঠিত হচ্ছে। শেষে বর্তমান ভারতে 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা পাচ্ছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের উপাধি, বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের লেখা গ্রন্থ এবং ঐতিহাসিক দায়িত্ব এবং নাম, কে কে কোন কোন প্রধান প্রধান পদে ছিল, কে কোন সময় কি ছিল, তা নিয়ে আলোচনা। এই সামগ্রিক আলোচনাটা শুনে থাকলে আশা করছি তোমাদের চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যা সমূহের যে কনসেপ্টগুলো প্রয়োজন তা তোমরা পেয়ে গেলে। পাশাপাশি কিছুটা পাঠ্য বই করো, আর এই পার্টগুলো দেখে রাখলে আশা করি যে কোনো প্রশ্নের উত্তর করে আসতে পারবে। যাদের এই পার্টের উপরে তোমাদের পিডিএফ নোটসের প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। যারা অনলাইন বা অফলাইন টিউশন করতে চাও, তারাও উক্ত নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করে অবশ্যই কিন্তু আমার সাথে কনভারসেশন করতে পারো। আর অবশ্যই নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে। স্বল্প মূল্যে তোমরা একটা অধ্যায়ের নোট দেখে নিতে পারো এই কেমন আছে, তোমাদের সুবিধা হচ্ছে কিনা। সকলে ভালো থেকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটার কিছু অংশ তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো, তাহলে পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, ভিডিওটা ভালো করে দেখো। টাটা, বাই বাই।